এই মুহূর্তে আমি যে মেনুটার দিকে তাকিয়ে আছি না, আপনারা ভাবছেন আমি কি দেখছি। আমি কোনোদিন এরকম মেনু চার্ট নিয়ে কিন্তু ইন্টারভিউ করিনি। এই মুহূর্তে যেখানে আমি রয়েছি সেটা একদম অসাধারণ মাছের প্রিপারেশনের জায়গা। এইখানে আপনারাও এসে ফিশ ফ্রাই থেকে শুরু করে ভেটকি ললিপপ, ভেটকি ফিঙ্গার, এত কিছু, প্রন কাটলেট, এভরিথিং আপনারা একটা ডেস্টিনেশনে পাবেন, সেটা হচ্ছে মৎস্যরাজ। এবং সেই মৎস্যরাজে এসে যে রাজার সঙ্গে এবারে কথা বলবো, এবং সেই মানুষটি আমাদের সবার প্রিয় দেবতনু। কেমন আছো দেবতনু? ভালো আছি বিপ্লবদা, কেমন আছো তুমি? খুব ভালো আছি। এবং মৎস্যরাজে এসে তোমার সঙ্গে আড্ডা দিতে পারছি এরকম একটা খোলামেলা পরিবেশে, এবং খাওয়ার দাওয়ারের মধ্যে থেকে বাঙালি রসনার তৃপ্তি মেটাচ্ছ মৎস্যরাজ। এই যে আইডিয়াটা তোমার, এটা কবে থেকে তুমি ভাবতে শুরু করলে? না, আইডিয়াটা অ্যাকচুয়ালি আমার একার নয়, আমার সাথে আরো দুজন পার্টনার্স আছেন, সুরজিৎ দা, মনুদা, দুজন। একজন লজিস্টিক দেখেন, একজন সোর্সিং দেখেন, বাকি আউটার লেয়ার পার্ট যেমন টেকনোলজি, মার্কেটিং, ব্র্যান্ডিং, স্কেলেবিলিটি অফ দ্য কোম্পানি, এগুলো আমার পার্ট। আমার অলরেডি এডুকেশনের একটা বিজনেস আছে, ইউয়া প্লাস। তো আমি যেইভাবে বিজনেস করি সেই মতোই আর কি আমার যে পার্টনার্সরা, তাদের সাথে ভিশন এবং ওই হয় না একটা ক্রিয়েটিভ মানে সেন্সিবিলিটি ম্যাচ না করলে না সিনেমা বানানো যায় না বিজনেস করা যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব ভালোভাবে আমাদের বন্ধুত্ব বলো, বিজনেসের জায়গাটা বলো, সেটা খুব ভালোভাবে ম্যাচ করলো, এবং আমরা তারপরে এটার প্ল্যানিং শুরু করলাম। এবং আমার বিজনেসের করার নিরিখে একটাই পন্থা থাকে যে আমি ভ্যালুয়েশনের দিকে দৌড়াবো না, আমি ভ্যালু ক্রিয়েট করবো, তাহলে ভ্যালুয়েশন এমনি চলে আসবে। সো দ্যাটস মাই ফিলোসফি, এবং বাকি আমার পার্টনার্সদেরও তাই ফিলোসফি, তার জন্যই আমরা একসাথে আজকে কাজ করছি। এটা তো গেল মৎস্যরাজের কথা, এবং একদম পূর্বাচলের মোড়ে রয়েছে মৎস্যরাজ। আপনারা চলে আসবেন এবং আপনার ইভিনিংটা আপনাদের প্রিয় সঙ্গী সাথীর সঙ্গে মাছের যে আস্বাদন, সেটা নিতে অবশ্যই আপনাদের আসতেই হবে মৎস্যরাজে। এখন বিজনেস এন্টারপ্রেনিয়ারে তুমি যখন নিজেকে অবতীর্ণ করেছো অভিনয় থেকে, এই যে জার্নিটা, এই জার্নিটা কেমন ছিল? না, আমি অবতীর্ণ কখনো করিনি। মানে কি বলতো, আমি 2019 থেকে আমার এডুকেশনের বিজনেসটা চলছে। পৃথিবীতে কোনো অভিনেতা বা অ্যাক্টররা শুধুমাত্র অভিনয় করে তাদের পেট চলে না, দে হ্যাভ লট অফ বিজনেস আউটসাইড। তো আমি যখন প্রথম মৎস্যরাজ যখন এখানে ওপেন হলো, লোকজন বলছিল যে দাদা অভিনয়টা তাহলে কি বন্ধ হয়ে গেল? ব্যাপারটা ওরকম একদমই নয়। মানে এটা তো আমার প্যারালাল থিং, বাট অভিনয় আমি ডেফিনেটলি করবো। বাট এখন যেহেতু সবে শুরু করেছি, কোম্পানিটা এখন একদম ছোট বাচ্চার মতো, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে তুলতে একটু সময় লাগবে বড় করতে। আর তারপরে আমার প্ল্যান আছে আফটার পুজো বা পুজোর আগে আগে একটা কিছু করে আবার ওটাকে মানে আবার কাজ শুরু করা অভিনয়ের ক্ষেত্রে। তো অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে আসা কতটা গুরুত্বপূর্ণ তুমি মনে করো? একজন রাজনীতি দলের পক্ষে ওই অভিনেতার ভোটটা পাওয়ার জন্য তাকে দলে টানা তার পক্ষে শুভজনক বা শুভ ইঙ্গিত, তুমি কি মনে? না, এবার আমি বললাম না যে কোনো অভিনেতাই কিন্তু শুধুমাত্র অভিনয় করে পয়সা কামায় না। পয়েন্টটা হচ্ছে মোটিভেশন। মানে ধরো আমি দুটো দিক বলছি। একজন অভিনেতা যিনি পয়সা কামানোর জন্য তার ব্র্যান্ডকে, তার ফেস ভ্যালুটাকে ইউজ করে সে একটা প্রোডাক্ট বেচছে এবং সেখান থেকে পয়সা কামাচ্ছে। সেকেন্ড হতে পারে আরেকটা অভিনেতা যে নাকি তার ব্র্যান্ড ভ্যালু এবং ফেস ভ্যালুকে ইউজ করে সেটাকে ভোটে কনভার্ট করছে। বোথ আর ডিফারেন্ট। রাজনীতি ইজ নট আ বিজনেস, টু মি অ্যাটলিস্ট। আমি জানি না অন্যদের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। টু মি রাজনীতি ইজ নট আ বিজনেস, কারণ এটাতে দেশ গঠনের পয়েন্টস, সমাজ, ভ্যালু এগুলো জুড়ে থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আর্টিস্টদের প্রত্যেকের নিজস্ব একটা দর্শন, ফিলোসফি থাকতেই পারে। বাট যখনই সেটা রাজনীতির সাথে যুক্ত হয়ে যায়, এবং রাজনীতির তো দাবা খেলার মতো, কিছু কিছু সময় ভুল চালকেও সঠিক বলতে হয়, আবার ভুল চাল দিয়েও দেখাতে হয় যে আমি ঠিক করেছি। যেমন ঝড়, বাদল, বৃষ্টি এগুলো আসার আগে কাকপক্ষীরা টের পায়, সমাজের কিছু পরিবর্তন, সমাজের কিছু ক্ষতি আসার আগে শিল্পীরা টের পায়। সেই সেন্সিবিলিটিটা তো এখন চলে গেছে। মানে এখন তো টিকটকে নেচেও শিল্পী হয়ে যাওয়া যায়। তোমার কোশ্চেনের উত্তর দিতে গিয়ে রাজনীতিতে কারা আসবে, সাপোজ দেবদার মতো কেউ যদি ভাবে আমি রাজনীতিতে মানুষের সেবা করতে আসবো, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ হোল ফাইন। এবং সে কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে থাকে না, সে খালি মানুষের জন্য কাজ করে। এরকম ভাবে যদি কেউ রাজনীতি করতে আসে তাহলে ডেফিনেটলি তার আসা উচিত। কিন্তু কেউ যদি ধান্দাবাজির জন্য আসে তাহলে আমি বলবো দ্যাটস দেয়ার চয়েস। এখন যে বিষয়টা নিয়ে সবাই শহর সরগরম, সে হতো সন্দেশখালী। তো দেবতনু, এই যে সন্দেশখালীর যে ঘটনাটা, তুমি নিরপেক্ষভাবে যদি বলো সন্দেশখালীর ঘটনাটা তোমার কাছে কতটা হৃদয় বিদারক? আমাকে সরকার বললো যে আমাকে ভোট দাও, তাহলে তোমাকে আমি আমাদের ফ্রিজে সন্দেশ রাখা আছে, খাও। তাই ফ্রিজটা খুলে সন্দেশের প্যাকেটটা খুলে দেখলাম সন্দেশ খালি। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। এবং
সন্দেশখালী নিয়ে আমি রিসেন্টলি ফেসবুকেও লিখেছিলাম যে আমার মত যে দলমত নির্বিশেষে, সেটা সেন্ট্রাল হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, দলমত নির্বিশেষে মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত এবং এই প্রবলেমটার খুব শিগগিরই সলিউশন করা উচিত। অ্যাপার্ট ফ্রম দ্যাট, নারীদের ওপর অত্যাচার করে বা যে ঘটনাগুলো আমি টিভিতে দেখছি, নারীদের উপর অত্যাচার করে, মানুষের জমি লুট করে যে অন্যায়গুলো করা হয়েছে না, তাতে আমার তোমাদের মাধ্যমে জনতাকে একটাই কথা বলার, রবি ঠাকুর একটা কথা বলে গেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারই যেন তৃণ সমবল। একদম। তো জনতার এইটাকে মাথায় রেখে পরের বার কাজটা করা উচিত। আমি অ্যাজ আ সেন্সিবল ভোটার, আমাকে যে বেটার সার্ভিস প্রোভাইড করবে আমি তাকেই ভোট দেবো, এবং আমি জনতাকে ওটাই বলতে চাই যে না নিজে অন্যায় করবেন, না নিজে অন্যায় সহ্য করবেন। দেবতনু, আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে। আমরা শহরে শান্তি বজায় রাখার জন্য আইনের ক্ষেত্রে যেটা প্রয়োগ করা হয় 144 ধারা, আমরা শুনেছি 174টা নিয়ে তোমার সঙ্গে বলা, যে নতুন করে আমরা এই ধারাটাকে কোথায় প্রয়োগ করবো, এটা যদি তুমি বল। না, এই ধারাটা নিয়ে আমি ঠিক অতটা অবগত নয়, আমি 144 শুনেছি, হয়তো এটা টিকটকের কোনো ধারা হবে, বাকিটা আমি জানি। টিকটকের ধারা কিনা আমিও জানি না, তবে যে 174 ধারাটা যে প্রয়োগ হবে সেটা আমরাও অপেক্ষায় থাকবো যে এই ধারাটা কি ধারা। আমার এই ছোট্ট আড্ডা সেশন থেকে কি টানছি, আমার অভিনেতা এবং বিজনেস এন্টারপ্রেনিউর দেবতনুকে টাটা বাই বাই, কিন্তু আবার দেখা হবে মৎস্যরাজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুডে স্টোরি। নমস্কার।